ভোটের প্রচারণা চলছে, সেখানে কিন্তু নারীকে ব্যাপকভাবে ব্যবহার করছে। ইভেন অফকোর্স জামায়াত ইসলামী পর্যন্ত নারীকে এমন ভাবে ব্যবহার করছে যেটা চোখে পড়ার মতো। রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলনের সবসময় তাদের আন্দোলনের কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল নারীরা, কখনোই এম্পাওয়ারমেন্টের জায়গা না। বিএনপি নেত্রীরা পর্যন্ত বলছে যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সরাসরি, তারা আসলে পুরুষের সাবস্টিটিউট হিসেবে নারীকে দেওয়া হয়েছে। একজন শক্তিশালী নারী প্রধানমন্ত্রী ছিলেন বলে রাষ্ট্রের ভেতরে নারীর দৃশ্যমানতা বেড়েছিল, কিন্তু দৃশ্যমানতা কিন্তু রাজনৈতিক দলের ভেতরের কাঠামো বদলায়নি। তারা নারী নেতৃত্বকে মনে করে কিন্তু সমাজের নৈতিক শৃঙ্খলার একটা ফাটল হিসাবে, এবং বাধা এটা হিসেবে। তাদের আদর্শিক জায়গায়, হ্যাঁ আদর্শিক জায়গায় তাদের জন্য একটা হুমকি। মানে একাই উনি 100, একাই এমন ফেস হয়ে দাঁড়িয়েছিলেন ওই সরকারের বিরুদ্ধে, যত রকমের অন্যায় অবিচার আছে সবকিছুর মানে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তিনি ছিলেন। বাংলাদেশে নারীর উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে সমতা আনয়নের জন্য নারীকে সামান্য একটুখানি কোটা দেওয়া হয়েছিল, কিন্তু 2024-এর কোটা আন্দোলন মুক্তিযোদ্ধার পরিবারকে দেওয়া কোটা বাতিলের নামে শুরু হলেও নারীকে দেওয়া কোটাও বাতিল করার জন্য দেশের নারী সমাজ আন্দোলনে নেমেছিল। যদিও প্রথম থেকে বোঝা গিয়েছিল যে কোটা কোনো ইস্যু নয়, ইস্যু ছিল শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য জঙ্গিবাদী তৎপরতা। কিন্তু 2024-এর কথিত আন্দোলনের নিট ফলাফল সরকার পতন হলেও সর্বনাশ ঘটে গেছে বাংলাদেশের নারী সমাজের। এই সর্বনাশ নিয়েই আসলে কথা বলবো। কি সর্বনাশ ঘটলো, কি হলো বাঙালি নারীর? এত বড় আন্দোলন, এত বড় এত কিছু পরিবর্তন, নারীর ভাগ্যের কোনো পরিবর্তন হলো? নারী কি তার মানে যোগ্য জায়গায় যেতে পারলো? আমরা এটা নিয়েই আজকে কথা বলবো ডক্টর লুবনা ফেরদৌসীর সঙ্গে, যিনি শিক্ষক এবং গবেষক, পড়াচ্ছেন হাল ইয়র্ক মেডিকেল স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি অফ হাল, ইংল্যান্ডে। আপনাকে স্বাগত। লুবনা, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ভালো আছি। আর ধন্যবাদ আমাকে আজকে আপনি আমন্ত্রণ জানানোর জন্য। আম, নারী, আমি হালিগড় মেডিকেল স্কুলে পড়ালেও আমার ব্যাকগ্রাউন্ডটা জেন্ডার। আমি জেন্ডার স্টাডিজে পড়াশোনা করেছি, এবং জেন্ডার গবেষণা আমার অনেক দিনের। আমার পিএইচডি গবেষণা হচ্ছে নারীর, ব্রিটিশ বাংলাদেশি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের উপরে। তো আমি খুবই আম, কৃতজ্ঞ আমাকে আপনি আমন্ত্রণ এই জানানোর বিষয়ের জন্য জন্য। পারফেক্ট, সেজন্যই আপনাকে আসলে আমি আপনার লেখালেখিগুলো দেখছিলাম, বিশেষ করে ফেসবুক স্ট্যাটাসগুলো দেখছিলাম, তাতে আমার মনে হয়েছে যে মানে আপনার বলার আছে অনেক কিছু। আমি শুরু করি হচ্ছে এই নির্বাচন নিয়ে। নির্বাচন তো চলে আসছে প্রায়, এরকম একটা ভাব যে নির্বাচন হয়ে যাবে, যদিও আমি সন্দিহান, আমি বারবার সন্দেহ প্রকাশ করি। মানে এই 54 বছরের ইতিহাসে মানে এবার 2568 জন প্রার্থীর মধ্যে মাত্র 109 জন নারী প্রার্থী, যা মোট প্রার্থীর 4.24%। মানে 54 বছরে এইটুকু পাওয়া কি বাঙালি নারী ডিজার্ভ করে কিনা, আপনার কি মনে হয়? And আবার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ, এক কথায় আগে বলি যে না, অবশ্যই মেয়েরা, বাংলাদেশের নারীরা এটা ডিজার্ভ করে না। এই যে 109 জন নারী প্রার্থী, যেটা শতাংশ হচ্ছে 4.24 দুই মেবি চার। শতাংশ, হ্যাঁ। তো তবে আমি বলবো যে এইটা আসলে কোনো দুর্ঘটনা বা কাকতালীয় বিষয় না এখানে। কারণ এইটা আমি বলবো বাংলাদেশের যে রাজনৈতিক আম, যে ব্যবস্থা, এটা দীর্ঘদিন ধরে একটা প্রথিত কাঠামোগত বা স্ট্রাকচারাল জেন্ডার ডিসক্রিমিনেশনের একটা, আজকে একটা পরিণত বহিঃপ্রকাশ। এবং আহ, এই যে 54 বছর পর, এই যে যে আপনি বললেন জাতীয় নির্বাচনের যে নারীর অংশগ্রহণ, এবং এটা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনো নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আম, গণতন্ত্রের যে মৌলিক এবং অপরিহার্য শর্ত হিসেবে যে স্বীকার করার বিষয়টা, সেটা থেকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। লুবনা, এবং একটা প্রশ্ন আপনাকে আমি মাঝখানে করি। আপনি বললেন রাজনৈতিক দলগুলো, দেশের বড় একটা রাজনৈতিক দল নেই, তারা যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি গত 15 বছরে
বাংলাদেশের নারীর মানে ক্ষমতায়ন নিয়ে সারা পৃথিবী বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে, বলছে যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে, কাঙ্ক্ষিত মানে লেভেলে না হলেও হচ্ছে। সেই জায়গা থেকে হঠাৎ করে বাঙালি নারীকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা, যে রাস্তায় বেরোতে পারা যাবে না, মানে ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়া, মানে নির্যাতনের সংখ্যা বেড়ে যাওয়া, এবং এই যে গলা উঁচিয়ে কথা বলতে না পারার যে একটা মানে সংকুচিত হয়ে যাওয়া, এটাকে আপনি তো মানে মানে এটা রাজনৈতিক ব্যাখ্যা আছে, নতুন বন্দোবস্ত মনে করছেন? আম, আসলে আমি এটাকে আহ, অনেক বেশি, যেহেতু আমি একজন গবেষক, আমি আমার জায়গা থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতি চরিত্রটা কি, এটা তো অনেক হচ্ছে যে একটা পুরুষ মেল ডোমিনেটেড একটা রাজনীতি আমাদের। পুরুষতান্ত্রিক রাজনীতি। যদিও আপনি গত সরকারের কথা বলেছেন, যে আমি আহ, আমাদের নারী নেতৃত্ব ছিল গত শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, কিন্তু আমি ওইটাকেও বললো, আমি জিনিসটাকে এভাবে দেখবো যে তখন হ্যাঁ নারীর অগ্রগতি ছিল, কিন্তু ওই মন্ত্রিসভায় নারী ছিল, প্রশাসনের শীর্ষ পদে নারী ছিল, কূটনীতিক হিসেবে নারী ছিল, এমনকি নিরাপত্তা বাহিনীতেও নারী কর্মকর্তার দৃশ্যমান উপস্থিতি ছিল। আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশকে নারী ক্ষমতায়নের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল। আম, এই অগ্রগতি অনস্বীকার্য, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নারী কোথা থেকে এলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় যে নিয়োগ এবং প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে, অর্থাৎ আমরা বলি যে টপ ডাউন, তো টপ ডাউন যে অ্যাপ্রোচটা এখানে হচ্ছে যে একজন শক্তিশালী নারী প্রধানমন্ত্রী ছিলেন বলে রাষ্ট্রের ভেতরে নারীর দৃশ্যমানতা বেড়েছিল, কিন্তু দৃশ্যমানতা কিন্তু রাজনৈতিক দলের ভেতরের কাঠামো বদলায়নি। কিন্তু এবং রুনা, এটা তো এভাবেই হয় কিনা, কারণ হচ্ছে ধরুন আমরা জানি যে বাংলাদেশ একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর, আমি যেটা নিয়ে কথা বলবো পরে। কিন্তু ধরুন আপনাকে সমতা আনতে হলে তো প্রথমে একটা টপ ডাউন অ্যাপ্রোচে যেতেই হবে, না গেলে তো আপনি মানে সমতা দূরের কথা, আপনি কোনো জায়গায় পৌঁছতে পারবেন না। আমি যে কারণে শুরুতেই বললাম যে আসলে আমরা হাঁটি হাঁটি পা কাপ মানে পা পা করে এগোতে শুরু করেছিলাম, সেই জায়গায় এই যে নতুন বন্দোবস্তের নামে যে একেবারেই নারী প্রার্থী কোনো দলের নাই, মানে 30টা রাজনৈতিক দল বা অন্যটা দলের মধ্যে 30টা দল কোনো নারী প্রার্থী দেয়নি। এটা তো ভয়াবহ সিচুয়েশন, আমাদেরকে মানে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে। হুম হুম। হ্যাঁ, কিন্তু এই যে বিষয়টা, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আহ, এটা একদিনের ফলাফল, হঠাৎ করে এটাই ফলাফল না। এটা হচ্ছে যে একটা ক্রমান্বয়ে এই জিনিসটা এসে এখন এটা আউটব্লাস্ট করেছে যে নারীদের বিষয়টা। কারণ আপনাকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে কারা এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে হচ্ছে যে আপনার ফার রাইট বা হচ্ছে ইসলামিস্ট গ্রুপ, তাদের ভেতরে তো এমনি নারী নেতৃত্বের বিষয়টা আসে না। তো সেই জায়গাটাতে তো এই বিষয়টা মানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে নারী যোগ্য এই বিষয়টা এখানে কাজ করছে না, বরং এখানে অনেক বেশি কাজ করছে যে আহ পরিবেশটা কতটুকু নারী বান্ধব বা নারী বিরোধী এখন হয়ে গেছে সেই জায়গাটাতে। তো ওখানটাতে আমরা অনেক বেশি দেখি যে ওই যে আবারও বললাম যে ফার রাইট গ্রুপ বা হচ্ছে ইসলামিস্ট গ্রুপ, ওদের তো কিন্তু আপনি আপনার যখন ফার রাইট গ্রুপের কথা বলছেন, ইসলামিস্ট গ্রুপের কথা বলছেন, বিএনপির মতো একটি ওরা বলে নিজেদেরকে মধ্য মানে পন্থী দল বলে, বিএনপি নেত্রীরা পর্যন্ত বলছে যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সরাসরি, তারা আসলে সেখানে হয় মানে স্বামী সংসদ মানে সদস্য ছিলেন, মারা গেছেন, তাকে দেওয়া হয়েছে, বাবা সংসদ সদস্য ছিলেন, মেয়েকে দেওয়া হয়েছে, মানে পুরুষের সাবস্টিটিউট হিসেবে নারীকে দেওয়া হয়েছে। মানে এটাই তো এটা তো বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করবো কি করে? মানে এইটা তো আমি বলবো যে অ্যাগেইন এটাই হচ্ছে যে আমাদের যে রাজনীতির যে পরিবেশ, যে কালচার, সেটাই হয়ে আসছে যে আপনি যেটা বললেন যে বিএনপিতে নারী নেত্রীদের বড় অংশ এখনো দলীয় প্রধানের ঘনিষ্ঠ বা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার, কিন্তু তৃণমূল থেকে উঠে আসা বা স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করা নারীদের জায়গা আম, যে সংকুচিত হয়েছে, তাদেরকে বাদ এটা দেওয়া হয়েছে। ধরুন ধরুন আমি যদি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বলি,
হুম। ব্যারিস্টার রুমিন ফারহানা গত 15-16 বছর যেভাবে মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মানে একাই উনি 100, একাই এমন ফেস হয়ে দাঁড়িয়েছিলেন ওই সরকারের বিরুদ্ধে, যত রকমের অন্যায় অবিচার আছে সবকিছুর মানে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তিনি ছিলেন। কিন্তু দেখা গেল তাকে নমিনেশন দেওয়া হলো না এবং তাকে পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা হলো। রুমিন ফারহানের বিষয়টা, আহ, আমি এটাকে আমি কোনো ওই যে দল থেকে বহিষ্কার করা যে নিয়ম ভঙ্গ বা শৃঙ্খলাবদ্ধ ওই জায়গাটাতে আমি শর্টকাট করব না। এটা অবশ্যই একটা অনেক বড় একটা মেসেজ। প্রশ্ন, এবং এটা নিয়ে আমি লেখালেখিও করেছি। এবং আমার কাছে এখানে আমি বলবো যে প্রশ্নটা রুমিন কি করেছেন বা সেটার চেয়ে এখানে বড় হলো তিনি কে ছিলেন এবং কি প্রতিনিধিত্ব তিনি করতেন। এবং রুমিন ফারহানা ছিলেন উচ্চকণ্ঠ, যুক্তি নির্ভর, মিডিয়ায় অনেক দৃশ্যমান, আপনি বললেন যেটা, এবং দলীয় অবস্থানের ভেতর থেকেই তিনি প্রশ্ন তুলতে সক্ষম একজন নারী নেতা। এবং ঠিক একই সাথে তিনি সেই ধরনের নারী নেতৃত্ব যিনি শুধু দলকে ডিফেন্ডই করেননি, আবার দলকে আনকমফোর্টেবল প্রশ্নের মুখেও তিনি ফেলেছেন। তো এই যে পুরুষ, বাট এটাই পুরুষতান্ত্রিক কাঠামোর জন্য একটা থ্রেট বা একটা সমস্যা। এই এবং এই বহিষ্কারটাকে আমি বলবো এটা সিম্বলিক এক্সপলশন। এখানে দলে নারী থাকতে পারে, কিন্তু তারা যেন সেফ থাকে দলের জন্য, যেন তারা প্রশ্ন না তোলে, সিদ্ধান্তে চ্যালেঞ্জ না করে, আর আর সর্বোপরি যেন নিজস্ব রাজনৈতিক কণ্ঠ তাদের তৈরি মানে না শফিক হয়। রেহমান তো যাকে 30 সেট অলংকার বলেছিলেন, সেই অলংকার হিসেবেই রাখতে চাইছে বোধহয় রাজনীতিতে নারীকে। আমি এটাই এটাই আমাদের দেখেন এই জায়গাটাতে আমার একটু আমি ডিটেইলে বলতে চাই যে আমাদের নিশ্চয়ই। রাজনীতিটা, হ্যাঁ, আমাদের মানে রাজনীতির জায়গাটা কেমন দেখেন। আমরা হচ্ছে যে বাংলাদেশ বলেন বা গণতান্ত্রিক দেশ বলেন, যে আমাদের রাজনৈতিক একটা যে আহ, ধারা, এটাকে আমি বলবো যে একটা পলিটিক্যাল এক্সপ্লয়টেশন প্যাটার্ন। এখানে নারীর উপস্থিতি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, কিন্তু ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে তাদের রাখার কোনো ইচ্ছা কখনোই থাকে না। এবং আপনি সামাজিক আন্দোলনে নারীর যেমন 2024 সালের জুলাই আন্দোলনে বলেন, নারীদের অংশগ্রহণ আন্দোলনের মরাল যে লেজিটিমেসি এবং আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি করেছিল, এবং তাদের এবং উপস্থিতি সামনে আন্দোলনকে রাখা একটা, হয়েছিল মূলত, হ্যাঁ, একটা একদম শান্তিপূর্ণ, সম্মুখ সারিতে রাখা হয়েছিল। শৃঙ্খলাপূর্ণ তাদেরকে একটা চেহারা দিয়েছিল। এবং আন্তর্জাতিক মিডিয়া এবং বিদেশি পর্যবেক্ষক এটাকে অনেক ক্রেডিবল, নন ভায়োলেন্ট, ইনক্লুসিভ মুভমেন্ট হিসেবে দেখেছে। কিন্তু নারী এখানে ছিল সিম্বলিক ক্যাপিটাল, মানে তারা হচ্ছে ন্যায়, ত্যাগের প্রতীক, এবং তাদের শারীরিক উপস্থিতি সহিংসতার মাত্রাটা কমিয়ে দিয়েছিল। যে হ্যাঁ, নারী সামনে থাকলে সহিংসতাটা কম হবে, বা পুরুষের মধ্যে সহিংসতা কমানোর যে যে মনস্তাত্ত্বিক প্রভাব সেইটা তারা ফেলে। এ কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলনের সবসময় তাদের আন্দোলনের কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল নারীরা, কখনোই এম্পাওয়ারমেন্টের জায়গায় না। এবং তারপরে আপনি যখন, এটা তো হচ্ছে আন্দোলনের সময়, এবং ক্ষমতা বন্টনের সময় দেখেন দ্বৈততা চলে আসছে। যখন আন্দোলন ক্ষমতার ভাগ বা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসেছে, যেমন মনোনয়ন বলেন, এখন কমিটি গঠন, নির্বাচনী না, কৌশল, শুধু নারীর। মনোনয়ন নয়। লুবনা, আমি আপনাকে আরেকটি জায়গায় আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনি যদি বলেন। আমরা মনে করি যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে, মানে নেতৃত্বে যে সরকারটি গঠিত হলো সেটা খুব এনজিও নির্ভর সরকার, এবং এনজিওরা সাধারণত নারীর পক্ষে কথা বলে। হুম। এতগুলো মিটিং হলো, বিশেষ করে এই যে কতগুলো মানে কমিশন গঠন করা হলো, যখন কমিশনগুলো মিটিং করে মানে সেখানে নারী নেই, নারীর উপস্থিতি একেবারেই নেই। কি ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি বলুন। এবং নারী কমিশনের রিপোর্ট নিয়ে তো আমরা দেখেছি কি ধরনের একটা ম্যাসাকার অবস্থা হয়েছে। মানে একদম ইসলামিক গ্রুপগুলোর আন্দোলন এটাকে এতটাই নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা, নারী কমিশনের সুপার রিকমেন্ডেশনকে, যেটাই বলেন তো। কিন্তু গভর্নমেন্টও এখানে কিন্তু এটা খুবই ব্যর্থ, এবং গভর্নমেন্টও কিন্তু এই জায়গাটাতে কোনো নারী কমিশনের এই জায়গাটাতে কোনো উম, আহ, এটাকে কি বলবো, যে শক্ত কোনো ভূমিকা বা কোনো ধরনের এফেক্টিভ কোনো ভূমিকায় তারা রাখতে পারে নারী নাই কমিশনের এই শর্তগুলো জায়গাটাতে। কিন্তু বাদ দেওয়া হয়েছে, এখন সবাই ভুলে হ্যাঁ, গেছে। আমার হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, কেন? আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, যিনি আসলে নারীকে সবসময় প্রতিনিধিত্ব করেছেন সারা পৃথিবীতে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, তার নোবেল মানে পুরস্কার যেটি পেয়েছেন সেটি পেয়েছেন একজন নারীর সাথে কো উইনার হিসেবে। সেখানে কেন, ধরুন,
ডক্টর আলী রিয়াজ আছেন, মানে যারাই আছেন, আমি শুধু নাম বলতে চাই না, অনেক নাম আছে যাদের নাম আমরা বলতে পারি, কিন্তু নারী কেন নেই, মানে কেন আপনার মনে হয়? এবং যারা আছেন, মানে একজন নারী আছেন নূরজাহান বেগম, আমরা স্বাস্থ্য উপদেষ্টা বলে চিনি, তাকে আমরা কোথাও দেখি না। আমরা আরেকজন নারীকে দেখি, মানে ওনার নাম কি, কি মুর্শিদ, রিজওয়ানা। শারমিন মুর্শিদ। ও হ্যাঁ, আচ্ছা। রিজওয়ানাকে দেখি সব সময়, কিন্তু শারমিন মুর্শিদকে দেখি, তাই উনি মানে ভিডিও করছেন। এখন আমি শুধু মানে এটা দেখতে পাই যে উনি শুধু মানে সুন্দর সুন্দর শাড়ি পরে ভিডিও করছেন। মানে কথা হলো যে নারীর ক্ষমতায়নটা একেবারে কি আমরা মানে হারিয়ে ফেললাম কিনা? আহ ক্ষমতায়নের বিষয়টা তো হচ্ছে যে এটা তো একটা প্রসেস। তো ওই প্রসেসটাতে যদি বাধাগ্রস্ত হয় তো তখন তো এটা ডিসরাপশন হয়, তখন তো আপনি এটাকে লস বলবো না, আমি বলবো যে এটা মানে সেই প্রসেসটা এখন বাধাগ্রস্ত। নারীকে ক্ষমতায়িত হতে দেওয়ার সেই স্কোপটা নেই। এনভায়রনমেন্টটাই টোটালি এখানে ইয়ে হয়ে গেছে। আম, পুরোপুরি পুরুষ নির্ভর একটা পুরুষ কেন্দ্রিক, ওই যে বলে না ফর দা, যে ডেমোক্রেসির যে একটা ডেফিনেশন হ্যাঁ, ফর আছে, দ্য পিপল, বাই দ্য পিপল, বাই হ্যাঁ, দ্য, অফ দ্য ওটা পিপল। এখন ফর দ্য ম্যান বাই দ্য ম্যান ওই ডেফিনেশনে চলে গেছে, যার কারণে এক্স্যাক্টলি। এখানে এখন নারীরা যতই ভোকাল থাকুক, যতই ভয়েস থাকুক, ওই যে ওই জায়গাটা এত বেশি মানে নিয়ন্ত্রিত, ওটাকে ভাঙার জন্য যে আরেকটা আমার মনে হয় যে অনেক বেশি এখানে লিডারশিপের জায়গা থেকে একটা ইয়ে দরকার। ওই যে আপনি বললেন যে ক্ষমতায় কে, সেই জায়গা থেকে যদি এখানে ইয়েটা না হয়, তাহলে আম, কোন জায়গায় দেখবেন আপনি? আপনি গ্রাসরুট লেভেল তো অনেক পরের কথা, আপনি পলিসি লেভেল, ইনস্টিটিউশনের, যে ইনস্টিটিউশনাল লেভেল, এখানেই যদি নারীদেরকে, নারী সাবমিসিভ করে রাখা তো পরের কথা। আপনার এখানে হচ্ছে যে অনেক বেশি এখন সিলেক্টিভ, অনেক বেশি এটাকে ইয়ে করা হচ্ছে, মানে কিন্তু দেখুন, ইঞ্জিনিয়ারিং করা না হচ্ছে না, সব এই যে জায়গায়। ভোটের প্রচারণা চলছে সেখানে কিন্তু নারীকে ব্যাপকভাবে ব্যবহার করছে। ইভেন হ্যাঁ, অফকোর্স। জামায়াত ইসলামী পর্যন্ত নারীকে এমন ভাবে ব্যবহার করছে যেটা চোখে পড়ার মতো। মানে হ্যাঁ, আপনি আমি, ব্যবহার করছেন ভোটের প্রচারণায়, কিন্তু আপনি তা কোথাও কোনো ইয়ে দিচ্ছেন না, কাউকে কোথাও মানে নমিনেশন দিচ্ছেন না নারীকে। মানে হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি দেখেন, নারী সবসময় একটা সাপোর্টিভ রোল প্লে করে এই রাজনীতিবিদদের রাজনীতির জায়গায়। আপনি যে জামাতের কথা বললেন, এই যে ফয়জুল হক, উনি ডক্টর, মানে উনি কয়দিন আগে আমি আমি লিখেছিলাম, উনি বলছেন যে নির্বাচনে নারী কি করবে, তারা হচ্ছে সারা রাত জেগে রান্না করবে, পুরুষ তাদের স্বামীদেরকে আদর যত্ন করবে, আত্মীয় স্বজনকে ডাকবে, ভোট দিবে। এই দেখেন, অথচ তাদের নমিনেশনে জায়গা শূন্য। হ্যাঁ, এটা আমি বুঝি যে কারণ তাদের যে যে আইডিওলজি সেখানটাতেই ওমেন লিডারশিপের জায়গাটা নাই। তো কিন্তু তারা কিন্তু ব্যবহারের জায়গায়, সেই জায়গাটাতে কিন্তু তারা 100% ব্যবহার করছে। কেন করছে? এখানে দেখেন যে এই যে উম, এটাকে কি বলে যে যখনই আপনি নারীকে নিয়ে যাচ্ছেন ইলেকশনে, তখনই নারী একটা খুবই পজিটিভ একটা ইতিবাচক মেসেজ দিচ্ছে। এবং ওইটাকেই তারা অনেক বেশি, অনেক নৈতিক একটা জায়গা থেকে নারী রোলটাকে প্লে করা, সেই জায়গাটা তারা কাজে লাগাচ্ছে। তো এইটা ওই যে আমি বললাম যে নারী সবসময় তারা ইউজ করা হয়, তাদেরকে সবসময় আমরা বলি এটাকে, তারা হচ্ছে পলিটিক্যাল রিসোর্স, নট পলিটিক্যাল সাবজেক্ট। তো ওই অল টাইম তাদেরকে রিসোর্স রিসোর্স হিসেবেই কিন্তু আপনি দেখুন, হচ্ছে যে মানে আমরা যদি দেখছেন। গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, হুম। আমরা যদি ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিকে ফলো করি, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের শরিয়া আইন হয়নি, হুম। সম্ভাবনা আছে, সেটা নিয়ে কথা বলবো পরে। আহ, তাহলে মানে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি তো মানে আপনার সকল পক্ষের সকল আহ, শ্রেণীর নাগরিকের বা সকল মানে মানে জেন্ডার বা মানে যে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণটা খুব জরুরি। এবার নির্বাচনে এই যে ধরুন বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং আম, আম, ইউরোপিয়ান ইউনিয়ন একটা ব্যাখ্যা দিয়েছেন, খুবই হাস্যকর ব্যাখ্যা যদিও আমি মনে করছি, কিন্তু তারা তো এই কথাটা বলতে পারতেন যে এই যে নারীর অংশগ্রহণ এত কমে যাওয়া, অ্যাব্রাপ্টলি কমে যাওয়া, নাই মানে কোনো কোনো 30টা দলের নেই,
নেই, তাহলে তার শূন্য। ডেমোক্রেসি, আপনি ডেমোক্রেসিতে থাকলেন না, তাহলে বাংলাদেশের এই 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 হাঁসঝাড়ু ডেমোক্রেসি নিয়ে আপনি কি কি বলবেন? প্রথমত আমার আসলে এখন তো ডেমোক্রেসি, আমি বলবো যে অ্যাগেইন মানে এটা তো আপনার কথাতেই আপনি উত্তর, আপনার প্রশ্নে কিন্তু আপনার উত্তর আছে যে এখানে হচ্ছে যে এটা তো গণতন্ত্র না, যেখানে হচ্ছে যে আপনি এই যে দেখেন 30টা আসনে শূন্য, বা ওই যে যে ইসলামিক দলগুলো, যে ইসলামিক আন্দোলন এবং জামাত, ওখানেও শূন্য, এবং বাকি যেই বড় রাজনৈতিক দলগুলো আছে সেখানেও কিন্তু পার্সেন্টেজ খুবই কম আপনার। তো এইটাকে আমি বলবো যে এটা কোনো আদর্শিক দাবি বা রাজনৈতিক পক্ষপাত না এইটা। এই যে গণতন্ত্রের যেই জায়গাটা, যে সংজ্ঞার প্রশ্ন, সেখানে আমরা গণতন্ত্রের মধ্যে কি বলি? আমরা বলি গণতন্ত্র ভোট, নির্বাচন, সংসদ, এই প্রসিডিউরাল বিষয়গুলোর মধ্যে আমরা এটাকে সীমাবদ্ধ করি। কিন্তু যদি একটু থেমে ভাবি, আসলে প্রশ্নটা কার ভোট, কার সিদ্ধান্তে, কার অভিজ্ঞতার ভিত্তিতে রাষ্ট্র চলে, সেটাই এখানে মুখ্য হয়ে আসে। এই যে ধরুন একটা একটা সদস্যের প্রায় সবাই পুরুষ, তারা আইন বানাচ্ছে, বাজেট ঠিক করছে, উন্নয়ন পরিকল্পনা করছে, তারা হয়তো আন্তরিক, ইভেন নারী বান্ধব হতে পারে, কিন্তু তাদের জীবন অভিজ্ঞতা কিন্তু একজন কর্মজীবী মা, একজন গার্মেন্টস শ্রমিক, একজন গৃহকর্মী বা রাতে শিফটে কাজ করা নারী, তাদের অভিজ্ঞতাকে আহ, নিবে না, মানে তারা আনতে পারবে না। তো এখানে সমস্যাটা সদিচ্ছা না, সমস্যাটা হচ্ছে অভিজ্ঞতা সীমাবদ্ধতা। এখন এই নারী প্রতিনিধিত্ব ছাড়া যদি গণতন্ত্র কেবল মানে এটা কেবল সংখ্যায় অসম্পূর্ণ না, এটা নীতিগত ভাবেও অসম্পূর্ণ। কারণ মানে রাষ্ট্রীয় নীতি তখন এমন ভাবে তৈরি হয় যেটা পুরুষ অভিজ্ঞতায় একটা সাধারণ বা ইউনিভার্সাল হিসেবে ধরে নেওয়া হয়, এবং আমরা পলিটিক্যাল থিওরিতে এটাকে বলে মেল বায়াসড ইউনিভার্সালিটি। মানে এটা এটা খুবই সাধারণ। বাজেটে অবৈতনিক গৃহশ্রম অদৃশ্য, নগর পরিকল্পনায় নিরাপদ চলাচল, আম, আলোকিত রাস্তা, পাবলিক ট্রান্সপোর্টে নারীর নিরাপত্তা, এগুলো গৌণ বিষয় হয়ে যায়। শ্রম নীতিতে ইনফর্মাল খাতে নারীর কাজকে গুরুত্বই দেওয়া হয় না। তো এগুলো আলাদা করে নারী বিষয় বলে তখন বাদ পড়ে যায়। So, কারণ সিদ্ধান্ত টেবিলের জায়গাটাতে আপনার সেই অভিজ্ঞতাই নাই। কারণ গণতন্ত্র আপনি শিওর করছে কথা বলছেন, কিন্তু আপনি নারীর অভিজ্ঞতা, বাস্তবতায় নারীকে টেবিলে এনে বলছেন না, আপনি আপনার দৃষ্টি থেকে, আপনার আইস থেকে দেখছেন। তো এই ঘাটতি, আমার 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 বিষয়টা হচ্ছে যে আহ আমার প্রশ্ন এখানে যে এই ঘাটতিকে শুধু সচেতনতা বাড়িয়ে, ভালো কথা বলে, নৈতিক আহ্বান জানিয়ে ঠিক করা যায় না। এটা আপনি যদি দেখেন যে জুলাই সনদে, এটা সবচেয়ে স্পষ্ট এক্সাম্পল হবে জুলাই সনদের ক্ষেত্রে, যে লিখিত প্রতিশ্রুতি ছিল যে বড় বড় কথা, যে আম, তেত্রিশ বাস- শতাংশ নারীকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ থাকবে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে আমরা সবাই দেখেছি যে এখানে যখন কোনো ইনফোর্সেবল নিয়ম থাকে না, যখন রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই তাদের পরিচিত পথে হাঁটছে, অর্থ, মাসল পাওয়ার, পুরুষতান্ত্রিক নেটওয়ার্ক, এই কারণেই যে মৌলিক সংস্কার সেটা মানে খুবই পরিষ্কার, যে ডিরেক্ট ইলেকশনে যে বাধ্যতামূলক নারী মনোনয়ন, এটা এটা আইন দিয়ে ইনফোর্সেবল মানে করা, করতে হবে, না হলে কিন্তু এই যে গণতন্ত্র আপনি আমি সে দেখেন। কারণে শুরু করেছিলাম আমি বিগত সরকারের কথা, যেটা মানে আইন দিয়ে অথবা এনফোর্স করে আপনি সমতাটা, যেহেতু পিছিয়ে আছে সেহেতু আপনি এমন জায়গায় নিয়ে আসতে হবে রাষ্ট্রকে, তারপরে সেখান থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ এখন তোমরা কম্পিট করো। এই কারণেই কোটা দেওয়া হয়েছিল। ধরুন এখন সরকারি চাকরিতে, আপনি জানেন কিনা জানি না, যে কোটা বাতিল হওয়ার পরে 2018 সালে যখন কোটা আন্দোলন হয় তখন তো সব কোটা বাতিল হয়ে গেছিল। বাতিল করার পরে পুলিশে নারীর মানে অংশগ্রহণ বা চাকরি পাওয়া মানে অ্যাব্রাপ্টলি কমে গেছে। আমি আপনাকে একদম সংখ্যা বলতে পারবো না, তবে আমি জেনেছিলাম যে 2018-র আগে প্রতি বছর যদি ধরুন মানে 50 থেকে 30 জন নারীর ইয়ে হয়ে থাকে, কিন্তু তারপরের বছর মানে 18-র পর থেকে 19 বা 20 সালে সেটা কমে গিয়ে মানে 6 জন 7 জনে নেমে এসেছে। মানে আমি একটা মানে উদাহরণ দিচ্ছি, আমি হয়তো সত্য নই, আমি হয়তো আপনাকে বলতে পারবো না, কিন্তু যে কথাটা আপনার কাছে জানতে চাই যে ধরেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রায়শই ঘরোয়া আলোচনায় এবং সাংবাদিকদের মধ্যেও আলোচনায় বলা হতো যে সচিবালয়ে গেলে আমরা শুধু দেখি হিন্দু নাম আর হচ্ছে নারী। মানে খুব লাগতো একজন নারী হিসেবে যখন এই কথাটা শুনতাম তখন, যে সচিবালয়ে নাকি নারীর জন্য হাঁটা যায় না এরকম মনে বলতো, আর হচ্ছে সব চেয়ারে এবং সব দরজায় হিন্দু নাম লেখা।
আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই যে নতুন বন্দোবস্তের রাজনীতি, এই রাজনীতিতে আসলে ওটাকেই মানে ওই ওই যে ইথসটা, মানে যারা এই চিন্তা থেকে কথা বলতেন, সেই চিন্তাটাই মানে বাস্তবায়িত হতে যাচ্ছে? আহ, আমি আসলে এই জায়গাটাতে আম, আহ, গবেষণার জায়গা থেকে বলতে গেলে আসলে এটাকে আমি এটা তো একটা জাজমেন্ট বা একটা ধরেন কালচার, মানুষ হয়তো বা একটা তাদের যে ওই যে বললাম যে আইডিওলজি, আমি এখানে আইডিওলজির জায়গা থেকে কথা বলবো। কারণ আমি আহ, এই ধরনের, এটা তো হচ্ছে এক ধরনের ইমপ্রেশন, একটা আইডিওলজি থেকে মানুষের মধ্যে একটা কনসেপশন তৈরি হয় যে আম, মানে যে হিন্দু যেটা বললেন যে অন্য ধর্মের বা নারীর এই যে আহ, এদেরকে আমরা আলাদা করে দিই, মানে এরা আমাদের না, আমাদের মানে আইডিওলজিটা আদারিং হচ্ছে করা যে যেটা। হ্যাঁ আদারিং করা। গুড, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে যখন ওই কনসেপশনই থাকে এবং আমরা যখন দেখি যে ওরা, তখন আমরা মনে করছি যে না, এটা তো আমার আইডিওলজির সঙ্গে যাচ্ছে না। তো এখনকার যে রাজনীতির যে একটা ধারা যেটা হচ্ছে যে আপনার মেইন স্ট্রিমে চলে যাচ্ছে, এবং এই যে আপনি বলেন সচিবালয়, সচিবালয় যে এখন যারা বা এবং বাট আমি বলবো না যে সচিবালয় দেখেন, আমি অনেক দিন থেকে যেটা বলছি যে এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। এই যে ধারাটা, এটা কিন্তু হিডেন ছিল, ভেতরে ভেতরে ছিল। এই যে যে সচিবালয়ের কথা বলছেন, এই ভেতরে অনেক ধরনের পরিবর্তন কিন্তু অনেকটা স্লো একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, এখন আউটব্লাস্ট হচ্ছে, এখন এগুলো সামনে এক্সপোজড হচ্ছে যে এরকম ছিল। কিন্তু এই হিডেন পলিটিক্সটা কিন্তু যেটা আমি বলবো যে যে আমাদের একটা হিডেন পলিটিক্স এর যে এই যে নেচার, এটা থাকার কারণে কিন্তু আমরা অনেক বেশি নীতিগতভাবে আমরা ক্লিয়ার পিকচারটা আমরা দেখি নাই এতদিন। তো এখন যখন দেখছি যে তখন যেটা বলছে, আর এখন যদি মানুষ এটা অনেক বেশি আরো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আইডিওলজিক্যালি যে আমরা ওন করি না তাদেরকে, যাদেরকে আমরা একসময় বলেছি যে নারী বা সংখ্যালঘু ওরা এত বেশি কেন। তো এই জিনিসটার মানে হচ্ছে যে আমরা আমাদের নৈতিকতা দিয়ে মাপছি। এখন যারা আছে তাদের এখানে মূল সমস্যাটাই আইডিওলজিক্যাল, কারণ আম, এই রাজনীতির ভেতরে নারীর অবস্থানটা হচ্ছে খুবই নির্দিষ্ট এবং খুব কড়াকড়ি না না, তারা তো ধারণা এখানে স্পষ্ট বসানো আছে। বলেছে বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা তো বলেছে যে মানে ধর্মে নারীর নেতৃত্ব হারাম। হ্যাঁ, এই এবং যে শুধু সেটাই না। আচ্ছা, এই যে সরি, হারাম আপনি বলেন। হ্যাঁ, আমি প্রশ্নটা শেষ করি, তারপর আপনি পুরো মানে ইয়ে নিয়ে ওভারঅল বলেন। সেটা হুম, হচ্ছে যে এই যে হারামের জায়গা থেকে হুম, তাদেরকে বেগম জিয়ার নেতৃত্ব বা শেখ হাসিনার নেতৃত্ব মানতে হয়েছে, কারণ পাবলিক ডিমান্ড, জনগণ তাদেরকে ইয়ে করেছে। কিন্তু মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই কিন্তু এই ভয়াবহ রকমের জগদ্দল পাথর যেটা ঠেলতে হয়েছে, ঠেলে তাদেরকে মানে তাদের স্ব স্ব জায়গায় বসতে হয়েছে। এখন খালেদা জিয়া নেই বিএনপিতে, মারা গেছেন। বিএনপিতে একজন পুরুষ নেতৃত্ব মানে ইতিমধ্যেই ক্ষমতা দলের প্রধান হয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ। এই অবস্থায় বাঙালি নারীর পক্ষে কথা বলার জন্য যে প্রেশার গ্রুপগুলো, আমরা এতদিন ধরে নারী পক্ষের কথা জানতাম। নারী পক্ষের মানে নারী পক্ষের মতো এনজিও কিন্তু মানে খুশি শিরিন হক ইন্টারভিউ দিয়ে বলেছেন, শিরিন হক ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ইনুস ভাই আমাদের কথা শোনেন না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি? কারণ আমাদের 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা, তো আমি যেটা এখানে বলবো যে ওই জায়গাটাতে আসি যে জামাতের যে নারী নেতৃত্বের জায়গা, আপনি যেটা বললেন যে ওদের যে জায়গাটাতেই নাই, মানে ওদের নীতিতেই নাই। এবং কি শুধু কিন্তু এটাই একটা জিনিস না, তারা নারী নেতৃত্বকে মনে করে কিন্তু সমাজের নৈতিক শৃঙ্খলার একটা ফাটল হিসাবে, এবং বাধা এটা হিসেবে। তাদের আদর্শিক জায়গায়, হ্যাঁ আদর্শিক জায়গায় তাদের জন্য একটা হুমকি। এবং এই কারণেই তারা হচ্ছে যে এটা এটা একদম একটা কনসিয়াস আইডিওলজিক্যাল চয়েস তাদের জন্য। তো যখন এইটা এই জায়গাটাতে, এবং আমি আপনাকে এই যে আপনার যে প্রশ্নটা করেছেন তার পূর্বেই আমি কিন্তু বলেছিলাম যে এই হিডেন পলিটিক্স এর কারণে এই যে ধরেন যে ব্যুরোক্রেসিতে বা বিভিন্ন জায়গায় যে তা এই
এই চেতনাটা যে ঢুকে যাওয়া, এটা কিন্তু অনেকদিন ধরে ঢুকে গেছে, যে এই আইডিওলজিক্যাল, এই যে কনসিয়াস আইডিওলজিক্যাল যে চয়েস, নারীকে সরিয়ে রাখা, নারীকে ইচ্ছাকৃত ভাবেই, মানে স্ট্রাকচারালি, কাঠামোগত ভাবে নারীকে সরিয়ে রাখা, এইটা কিন্তু এখন খুবই ওপেনলি জিনিসটা দেখা যাচ্ছে। বাট যারা এই জিনিসটা করছে তারা কিন্তু অনেকদিন থেকে হিডেন পলিটিক্সটা করে এসেছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন স্ট্রাকচারের কারণে। আর এই কারণে এটা এখন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এইটার অ্যাগেনস্টে যারা, আপনি বলেন নারী পক্ষের কথা, বা যারা নারী, দেখেন এই যে নারী সংস্কারের যে নীতিমালাগুলো, এগুলো আমাদের নারী নেতৃত্বের কিন্তু অনেক গৌরব ইতিহাস আছে। মহিলা পরিষদ বলেন, সেই যৌতুক নির্বিরোধ আইন বলেন, তারপরে হচ্ছে আম, আম, এই যে আমার শরীর আমার সিদ্ধান্ত, নারী পক্ষের কত স্ট্রং স্ট্রং জায়গাগুলোতে তারা মানে আন্দোলন করে আসছে। আপনার আমাদের দেখেন এই যে আম, জাহানারা ইমাম, উনি যে আমাদের যে ইয়ের সময়, মুক্তিযুদ্ধের সময় যে যে রাজাকারদের বিরুদ্ধে উনি তো প্রথম আন্দোলন ঘাতক দালাল নিয়ে, নির্মূলমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। নিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম। তো নারীরা কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু তাদের কিন্তু ভয়েস অনেক কিন্তু রেজ লুবনা, করেছে, এবং একটা সেই একটা আরেকটা এনভায়রনমেন্টে কথা ছিল। আপনাকে আমি বলি। আহ, হুম আমি নাম বলবো না, খুবই একজন হুম উদার মানে প্রো ডেমোক্রেটিক প্রো সেকুলার রাজনীতিবিদকে আমি প্রশ্ন করছিলাম যে নারীর কি হবে, নারীর এই যে ভয়াবহ অবস্থা মানে হতে যাচ্ছে, কি হবে বাংলাদেশের নারীর। উনি আমাকে বলছেন বাংলাদেশের নারীর কথা বলছেন, বাংলাদেশের কি হবে আপনি সেটা বলেন আগে। এই প্রশ্নটা তোলেন আগে যে বাংলাদেশের কি হবে। আমি আপনার কাছে সেই প্রশ্ন তুলছি না, কারণ আপনি জেন্ডার নিয়ে গবেষণা করেছেন, আপনি মানে নারীর বৈষম্য নিয়ে গবেষণা করেছেন। একটা বৈষম্যের মানে ধোঁয়া তুলে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। আপনার কি মনে হয়, আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশের নারীর ভবিষ্যৎ? সবচেয়ে ভয়ঙ্কর অল্প যে দিকটা কথায়, হ্যাঁ। সেটা, হ্যাঁ সেটা হচ্ছে নারীর এক্সক্লুশন। ক্রমেই এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে। এইটা খুবই স্বাভাবিক এবং খুবই ইনভিজিবল হয়ে উঠছে, এবং যখনই সমাজ নিয়ম করে আপনার নারীবিহীন মনোনয়ন তালিকা, পুরুষ নিয়ন্ত্রিত যে দলীয় নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীর অনুপস্থিতি, এইগুলো দেখে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন আমরা শুধু এই যে সংখ্যাগত বা প্রতিনিধি গত সমস্যা এটা দেখছি না। আমরা এখানে দেখছি পলিটিক্যাল ইমাজিনেশনের সংকট, কল্পনাতেও নারী নেতৃত্ব বা আই মিন আর সম্ভব বা গ্রহণযোগ্য না। এটাই এখন বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে। জুলাই সনদের যে প্রতিশ্রুতি আমরা বললাম যে 5% নারী প্রার্থী থাকার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি বিএনপি দিয়েছে 3%, জামাত ইসলাম আন্দোলন তারা তো ওই যে যায়নি। 0 এবং 30টা দলের মতো। তো এই যে বিষয়টা, এই যে সংরক্ষিত আসন বা প্রতিশ্রুতির কাগজপত্র থাকলেও বাস্তব যেই বাস্তবতার যে শক্তিশালী যে গেট কিপিং, তেমন তেমন উদ্যোগকে তারা কমপ্লিটলি বাতিল করে দিচ্ছে। তো এইখানে এইখানে নারী একটা যে সাপোর্টিভ রোল হয়ে যাচ্ছে, যে ভোট ব্যাংকের জন্য, মুভমেন্টের জন্য বা টোকেন প্রেজেন্স হিসেবে। তো এখানে মূল যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ক্ষমতা মানেই পুরুষ, নেতৃত্ব মানেই হচ্ছে পুরুষের সম্পদ বন্টন কিন্তু এবং লুবনা, তাদের আপনি ডোমেন। আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন বিষয়টা যে আফগানিস্তানে কিন্তু নারীর ভোটাধিকার ব্রিটেনের আগে হয়েছে। মানে হুম হ্যাঁ, হুম মানে এত উজ্জ্বল একটা অতীত ছিল নারী ইতিহাসের আফগানিস্তানে, সেখানকার থেকে অবস্থা এখন নারী, আসলে নারীর কোনো অধিকার তো নাই, নারী আসলে কেউ না ওখানে, নারী একটা ছায়া মাত্র। বাংলাদেশ কি, আপনার কি মনে হয় যে আমরা আসলে মানে জোর করে বাংলাদেশকে ওই রকম একটা ট্র্যাকে তুলে দিচ্ছি কিনা? আচ্ছা। হার্শ হবে আফগান, কথাটা খুবই, মানে হ্যাঁ, এখন যদি বলি আমরা খুবই হার্শ হবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, হ্যাঁ, সেইভাবে যদি আমি বলি। আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। এখানে নারীর আমি আমি যেটা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপট এখন সরাসরি ওইদিকে যাচ্ছে না, কিন্তু প্যাটার্ন স্ট্রাইকিংলি সিমিলার। যেখানে উইমেন প্রেজেন্স ইনক্রিজিংলি ইনসিডেন্টাল, লিডারশিপ ইম্পসিবল, এবং নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ, আন্দোলন বা নির্বাচনে নারীর অংশ নিলে ওই অনলাইন ট্রলিং, অফলাইন হ্যারাসমেন্ট, ফ্যামিলি ফ্যামিলি প্রেশার,
পার্টি গেট কিপিং, এগুলো সবই থাকে। সো এই যে পরিস্থিতি, এটা নর্মালাইজ যে হয়ে যাচ্ছে, সেটা নির্বাচনে কেবল না, আপনার সামাজিক যেই মিথস্ক্রিম, সেখানেও নারী নেতৃত্ব, এই যে আমি যেটা বললাম যে ইনভিজিবল হয়ে যাচ্ছে। সো মূল সংখ্যাটা আসলে সংখ্যা, পদ বা প্রার্থী তালিকা এখানে সীমাবদ্ধ থাকছে না। আমি যেটা বলবো, আমার যে শঙ্কা সেটা হচ্ছে, যখন সমাজের পলিটিক্যাল ইমাজিনেশন থেকে নারী নেতৃত্ব হারিয়ে যাচ্ছে, তখন সংস্কারের সম্ভাবনাও শেষ হয়ে যাচ্ছে। কারণ যেখানে কল্পনাই শেষ, সেখানে অ্যাডভোকেসি, রিফর্ম বা ঠিক বললেন। ট্রান্সফরমেটিভ তার মানে পলিটিক্স কি, আমরা জন্মাতে কোটাও পারে না। হারালাম, আমরা নেতৃত্ব হারালাম, তো সবই তো হারালাম মানে এই দু হাজার বাংলাদেশ 2026 সালে এসে এই সব হারানো আমরা একটা এন্টিটি হয়ে কিভাবে টিকে থাকবো? আম, ওই যে নারীরা হচ্ছে যে অনেক বেশি, এরা শেষ সর্বংসহা। হয়েও হয় না শেষ। এদের এদের যে পাওয়ার, এদের যে মানে ওই যে বলে না যে কই মাছের প্রাণ, এদের যে উজ্জীবনী শক্তি, সেখান থেকে এদেরকে নিজেদেরকে তুলে আনতে হবে। আমি আপনি, আমাদের প্রতিটা নারীর জীবনে কিন্তু কঠিন অবশ্যই সংগ্রাম সংগ্রামের আছে। ইতিহাস আছে। হ্যাঁ, তো এই এই সংগ্রাম দিয়েই নারীদেরকে আসলে নিজেদেরকে ইয়ে করতে হবে। কারণ ওই যে দেখেন, একজন বেগম খালেদা জিয়া, একজন শেখ হাসিনা, আমাদের যে 50 বছরের অর্জন বাংলাদেশের রাজনীতিতে, এই যে এই নারী নেতৃত্ব যে অবস্থান, বা সংরক্ষিত আসন বলেন বা আন্দোলনে নারী অংশগ্রহণ বলেন, সবকিছু যেই স্বাভাবিককরণ ছায়া ছিল, কিন্তু এটা স্থিতিশীল ছিল না। এইটা এই এই আমার আমার সবচেয়ে গভীর যে শঙ্কা, সেটা হচ্ছে যে আম, প্রজন্মের এই এই প্রজন্মের মনের মধ্যে নারীর রাজনৈতিক অধিকার এবং নেতৃত্বের যে ধারণা, সেটাই খসে খসে পড়ছে। এবং সেই ভ্যাকিউম থেকে পুনর্নির্মাণের যে কাজটা, এটা অনেক কঠিন। বাট ওই যে বললাম যে আপনি ডোন্ট গিভ হোপফুল, আপ। আপনার আশাবাদকে জিয়ে রাখতে চাই। আসলে আশা ছাড়া তো আমরা আসলে কিছু করতে পারবো না। অশেষ ধন্যবাদ লুবনা আপনাকে এই সময় আপনাকে অনেক বের করার জন্য। আমরা আরো কথা বলবো অন্য বিষয় নিয়ে, দেখা হবে, আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন এবং লিখবেন। আপনি আসলে আপনার আপনার লেখা এবং আপনি যা বলতে চান বাঙালি নারীর জন্য, সেটা আসলে আপনি মানে বলবেন। আশা করি আপনি কন্টিনিউ করবেন। ভালো থাকবেন আপনি। দেখা হবে। ভালো।